আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। এখন যেহেতু লিয়ানার স্কুল ক্লোজ, তো আমি এই সময়টা চেষ্টা করি ওকে দিয়ে টুকিটাকি কিছু কাজ করানোর। আমি যদি ফ্রিও থাকি তারপরও নিজে করি না, ইনস্ট্রাকশন দিয়ে ওকে দিয়ে করাই। কারণ দেখা যায় যে অলওয়েজ তো বাসায় থাকে আর টিভি দেখে নয়তো মোবাইল দেখে, মানে এগুলোর উপরই সারাদিন দেখা যায় যে পার হয়ে যায়। তো আমার না মানে একদমই ভালো লাগে না যে সারাক্ষণ টিভি দেখুক কিংবা মোবাইল দেখুক কিংবা অযথা মানে এখানে সেখানে বসে হেঁটে টাইমটাকে কিল করুক। আমি চাই যে সময়টা সে মানে অযথা এখানে ঘোরাঘুরি করছে এগুলো না করে কিছু একটা কাজ করুক, শিখুক কিংবা জানুক। মানে যখন টিভি দেখতে হবে তখন দেখবে, তারপর মোবাইল দেখতে হলে দেখবে, সবই করবে কিন্তু সেই সাথে হচ্ছে টুকিটাকি কিছু কাজ এগুলোও তাকে জানতে হবে। একটু, একটু করে কিচেন ক্যাবিনেটটা গুছিয়ে নিচ্ছি। যখন আমি এটা সেটআপ করেছিলাম, তো আমার তো আগের মানে ক্যাবিনেটের মধ্যে সব মসলা এগুলো ছিল। তো আমার ২ দিন হচ্ছে প্রচুর কষ্ট হয়েছে যে বাইরে গিয়ে জিনিসপত্র এনে রান্না করে হাঁড়ি-পাতিল নিয়ে আসা, আবার জায়গা মতো রেখে দেওয়া। তো এগুলো মানে আনা নেওয়া করতে, করতে আমার কাছে মনে হচ্ছিল আমার বুঝি মানে ১/২ কেজি ওজন কমে গিয়েছে। যদিও আমার ১০০ গ্রাম ওয়েটও কমেনি। তারপরও আমার কাছে এটা মনে হচ্ছিল। মানে বেডরুম আর কিচেন এই ২ টা যদি একদম কি বলে সেটাকে আপনার চটজলদি ঠিক না করা হয়, তাহলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আমি চেষ্টা করছিলাম যে অন্যান্য কাজের মাঝে, মাঝে এগুলো সুন্দর মতো গুছিয়ে নেয়া। আর আমি হচ্ছে যে ড্রয়ারের মধ্যে আমার আগের যে কাটলারি অর্গানাইজার ছিল ওইগুলোই রেখে দিয়েছি। প্ল্যান করেছিলাম মানে নতুন কাটলারি অর্গানাইজার কিনবো। ওই যে আপনাদেরকে যে বলেছিলাম দারাজ 11/11 অফারে আমি হচ্ছে অর্ডার দিয়েছিলাম, কিন্তু ফার্স্ট টাইম রিজেক্ট হয়েছে। সেকেন্ড টাইম অর্ডার দিয়েছি, ওইটাও রিজেক্ট হয়েছে। আর রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে যে মানে অফারে হচ্ছে প্রাইস অনেকটাই রিডিউস করার পর তারপর হচ্ছে মানে দিয়েছিল। তো আমার হচ্ছে টোটাল কত প্রাইস পড়তো মানে ডেলিভারি চার্জ সহ আই থিংক ৳১৪০০ লাগতো। তো এর জন্য না আমি পাইনি। আর সেম কাটলারি অর্গানাইজারটা কিন্তু আরও অন্যান্য পেজে আছে। কিন্তু ওইগুলোর প্রাইস হচ্ছে ৪,০০০ এর উপরে। তো মানে ডিসকাউন্টে আমি ১৪০০ পেতাম, কিন্তু ডিসকাউন্ট ছাড়া কিনতে গেলে আমার ৪,০০০ ৳৪,৫০০ পড়বে। তো আমি আর এটার জন্য কিনিনি। ভাবলাম যে এতগুলো টাকা দিয়ে মানে এটা কেনার কোনো মানেই হয় না। তাছাড়া যদি একদম নিজের মানে ফ্ল্যাট তারপর কিচেন থাকতো তখন হয়তোবা চিন্তা ভাবনা করতাম। যেহেতু ভাড়া থাকি, ভাড়া বাসায় এত দাম দিয়ে আমি কাটলারি অর্গানাইজারটা আনতে চাইনি। তারপর এই যে এখানে যে আমি জিপ র‍্যাপ তারপর হচ্ছে আপনার বিভিন্ন জিনিসপত্র রাখছি, এই ড্রয়ারের জন্য একটা অর্গানাইজার দেখেছিলাম। এত সুন্দর ছিল মানে আমি যেমন চেয়েছিলাম পুরো সেম। কিন্তু প্রাইস দেখে আমার মাথা নষ্ট। বুঝলাম না যে কি এমন জিনিস আছে এটার মধ্যে যে এত প্রাইস। মানে কিছু, কিছু পেজে হচ্ছে আপনার ৫,০০০ এর মানে উপরে, আবার কিছু, কিছু পেজে হচ্ছে আরও বেশি দাম। সামান্য মানে আই থিংক কাঠের একটা মানে জিনিস এত দাম কেন হবে আমি বুঝে পেলাম না। কি দিয়ে বানিয়েছে আল্লাহই জানে। তো আর ইচ্ছাটা ফুলফিল হলো না। তো আগে যেমন ছিল ঐরকম করেই রেখে দিয়েছি। এখন যে মার্বেল পেপারটা আমি লাগাচ্ছি, এইটা আমার খুবই পছন্দ হয়েছে। মানে এখানে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু একদম পুরো মার্বেলের যে একটা টেক্সচার সেটা কিন্তু দিচ্ছিল। আমি হচ্ছে যেহেতু এটা বোর্ডের বানিয়েছি, তো এটার উপরে তো কিছু একটা লাগাতে হবে। নয়তো তো মানে ক্লিন করা যাবে না, প্লাস জিনিসপত্র রেখে শান্তি পাওয়া যাবে না। তো আমি হচ্ছে ওয়াটারপ্রুফ এরকম একটা মার্বেল পেপার অর্ডার দিয়েছিলাম অনলাইনে। তো সেটাই এখন লাগিয়ে নিচ্ছি। আর ১ম এ না একটু বসাতে ঝামেলা হয়। তারপর যখন আপনি ১ম দিকটা একটু ভালো মতো সেট করে ফেলতে পারবেন, তারপর হচ্ছে খুব ইজিলি এই যে এভাবে মানে টেনে, টেনে সুন্দর মতো বসানো যায়। আর এটা বসানোর জন্য কোনো মিস্ত্রি এক্সপার্টেরও দরকার পড়ে না। একটু আস্তে ধীরে যদি চেষ্টা করেন তাহলে আপনারা নিজেরাই লাগাতে পারবেন। এই যে আমি কিন্তু পারফেক্টভাবে লাগিয়ে নিতে পেরেছিলাম। আর এটা অবশ্যই আগে থেকে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কেটে নিতে হবে। নয়তো সুন্দর মতো বসাতে পারবেন না।
তো এই যে এটা লাগানোর পর হচ্ছে এরকম অবস্থায় এসেছে। যদিও এটার ভালো মতো টেক্সচারটা কিন্তু বোঝা যাচ্ছে না, একটা গ্লোজি একটা ভাব আছে। তো এটা হয়তোবা পরে আস্তে ধীরে মানে কাজ করতে, করতে বোঝা যেতে পারে, মানে ভিডিওতে বোঝা যাবে। আমি আমার কাউন্টার টপটাকে আপাতত হচ্ছে এভাবে ডেকোরেশন করেছি। মানে আমার ঘরে যা ছিল ওইগুলো দিয়েই এভাবে জাস্ট মানে গুছিয়ে রেখেছি আরকি। তো এখন প্ল্যান হচ্ছে অন্যরকম করে গুছানো। তো এখন দেখি যা, যা প্ল্যান করেছি ওই অনুযায়ী করতে পারি কিনা। সো এই হচ্ছে ওভারঅল কাউন্টার টপের এখনকার লুক আমার। একদিকে আমি রান্না করি আর আরেক পাশে হচ্ছে এগুলো কাজও করি, কারণ দুইটা যদি একসাথে না করি শেষ করতে পারবো না। আমি হচ্ছে সন্ধ্যার পর থেকে শুরু করে রাত পর্যন্ত সময়টুকু পাই, আর এই সময়ের মধ্যেই আমাকে হচ্ছে সব ধরনের কাজ শেষ করতে হয়। তো আমি আজকে ঝটপট করে যে লাউ ভাজি আছে পেঁয়াজ কলি দিয়ে সেটা করছি। তো কিছু আইড় মাছ ফ্রিজে ছিল, তো ভাবলাম চটজলদি করে এটা ভুনা করে ফেলি। আচ্ছা, আপনাদের সাথে এখন একটা টিপস শেয়ার করি। শুটকি তো কম বেশি সবাই খেতে পছন্দ করেন। আর যদি আপনারা শুটকি পুড়িয়ে রান্না না করেন, মানে এমনিই মানে গরম পানি দিয়ে ওয়াশ করে রান্না করে থাকেন, তাহলে বাজার থেকে শুটকি এনে আমার মতো এভাবে ছোট করে পিস করে কেটে একবারে এরকম এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে না যখন রান্না করবেন শুটকি কাটার ঝামেলা থাকে না, জাস্ট ফ্রিজ থেকে বের করে ওয়াশ করে রান্না শুরু করে দিতে পারবেন। আর ফ্রিজে শুটকিগুলো থাকলে হয় কি, মানে কোনো স্মেলও হয় না, প্লাস হচ্ছে যে পোকা ধরার যে একটা মানে কি বলে সেটাকে টেন্ডেন্সি, সেটাও থাকে না। একদম যতদিন মন চায় ততদিন ফ্রিজে রেখে আপনারা হচ্ছে শুটকিগুলোকে খেতে পারবেন। তা আমি হচ্ছে সবসময় বড় মাছের শুটকি আনলে, তো অন্যান্য শুটকি কম আনা হয়, লইট্টাটা বেশি আনা হয়। তো এভাবে ছোট করে কেটে রেখে দেই, মানে যে সাইজের আমি রান্না করি ওই সাইজের কেটে রেখে দেই। তো এই টিপসটা চাইলে আপনারা ফলো করতে পারেন যদি আপনারা আগে থেকে জেনে না থাকেন আর কি। এখন এত বড় একটা কাউন্টার টপ পেয়ে আমার হচ্ছে কাজ করা খুব ইজি হয়ে গিয়েছে, মানে জিনিসপত্র রাখার যে একটা প্রবলেম সেটা কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। তো এখানে হচ্ছে আরও কিছু কাজ বাকি আছে আমার। লিয়ানাকে রসুনের খোসা ছাড়াতে দিয়ে আমি এখানে চলে এসেছি রুটি বানানোর জন্য। একদম আদা রসুনও শেষ আমার, আজকেই লাগবে, প্লাস হচ্ছে রুটিও শেষ হয়ে গিয়েছে, আজকেই বানাতে হবে। তো দুই কাজ তো একসাথে আমার করাটা একটু প্রবলেম হয়ে যাবে, আবার মানে অনেক দেরিও হয়ে যাবে। এর জন্য আমি একটা করছি আর লিয়ানাকে দিয়ে হচ্ছে আরেকটা করাচ্ছি। ইদানিং আদা রসুন নিয়ে আমি যেটা করি সেটা হচ্ছে আদাগুলোকে একদিন কেটে ফ্রিজে রেখে দিই, পরের দিন রসুন কেটে তারপর হচ্ছে ব্লেন্ড করি। কারণ আদা রসুন একবারে কেটে একই দিনে যদি ব্লেন্ড করতে যাই তাহলে না খুবই বিরক্ত লাগে আমার। এটা আমি সবসময় বলি যে আদা রসুন কাটতে খুবই বিরক্ত লাগে। তো এখন হচ্ছে আমি এই দুই ভাগ করে নিয়েছি, আর এই দুই ভাগ করে করতে গেলে দেখা যায় যে টাইমটাও কম লাগে, প্লাস হচ্ছে বোরিংও লাগে না। আর আমার না দেখা যায় যে আদা রসুন যে মানে ধুয়ে তারপর কাটতে হবে এই জিনিসটা আমার একদমই মনে থাকে না। যতবারই আমি মনে করেন চিন্তা করি, কিন্তু কাটার পরে মনে পড়ে যে আরে এটা তো ধুয়ে নেওয়ার দরকার ছিল। তো এর আগে যখন আমি দেখাচ্ছিলাম যে আদা রসুন কেটে ধুচ্ছি, তো একজন আপু বলছিল আপু আদা রসুনগুলোকে আগে থেকে ধুয়ে কাটলে ভালো হয়। তো ওইটা না আমার এখন মনে পড়ে গেল। আমি ওই যে যতবারই মনে করি কিন্তু করা হয় না, অভ্যাস যেহেতু এটা রয়ে গিয়েছে, সো দেখা যায় যে এই রুটিনই চলে আসে আর কি। আর এই যে দেখেন, যেহেতু আমার হচ্ছে মানে কারেন্টের লাইন হচ্ছে এইখানে, তো আমার ব্লেন্ডারটাকে নিয়ে এখানে এসে আদা রসুনগুলোকে ব্লেন্ড করতে হয়েছে, তারপর আবার এখানে রাখতে হয়েছে, মানে এখন হয়ে গিয়েছে আরেক যন্ত্রণা, মানে জিনিসপত্র নিয়ে টানাটানি করতে হয়।
হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে। আমাদের এলাকায় কিন্তু কারেন্ট একদমই বলতে গেলে যায় না। মানে খুবই কম যায়। আর গেলেও দেখা যায় ১০-১৫ মিনিট পর চলে আসে। তো আমার হচ্ছে মানে সেদিন না আইপিএস থেকে না কেমন যেন একটি স্মেল আসছিল ব্যাটারি থেকে। তো আমাদের কাছে মনে হয়েছে যে আইপিএসটা বুঝি মানে ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে, এগুলো চেঞ্জ করতে হবে। তো আর এখন যেহেতু শীতের সময় তো ভাবলাম যে এমনিতেই তো কারেন্ট যায় না, আর এখন শীতের সময় চেঞ্জ না করি। এর জন্য না চেঞ্জ করা হয় না, মানে প্ল্যান হয়েছে যে জানুয়ারির শেষের দিকে নয়তো ফেব্রুয়ারির ফার্স্টের দিকে ব্যাটারিটা চেঞ্জ করব। আর এই যে দেখেন কারেন্ট চলে গিয়েছিল আর এমনভাবে ব্লাস্ট হয়েছে, তো ভাবলাম যে এই বুঝি গেল আর আসবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মানে 5 মিনিটের মধ্যেই আবার কারেন্ট কিন্তু অলরেডি চলে এসেছে। আচ্ছা, লাভলি আপু, আপনি জানতে চাচ্ছিলেন আমি যে ডিম আর দুধের মিক্সচারটা বানিয়েছি এখানে কি মিক্স হার্বস দিয়েছি কি না, কিংবা অরিগ্যানো। হ্যাঁ, আপনার কাছে যেটা থাকবে আপনি সেটা দিতে পারেন, চাইলে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। আর ব্রেডটাকে আমি হচ্ছে বেলে নিয়েছি, মানে রোল করার সময় যে আমি ব্রেডগুলোকে বেলে নেই ওই রকম বেলে তারপর হচ্ছে সাইডগুলোকে কেটে ফেলে দিয়েছি। দেন একটা ব্রেডের মধ্যেই হচ্ছে মাঝখানে আমি চিকেনের পুর দিয়ে ওটাকে ফোল্ড করে পানি দিয়ে হচ্ছে সাইডগুলোকে বন্ধ করে দিয়েছিলাম। তো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। এর আগেও আমি হয়তোবা এরকম ব্রেড দিয়ে কোনো স্ন্যাক্স বানিয়েছিলাম রোজার সময় আই থিঙ্ক। তখন হয়তোবা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এর জন্য সেদিন আর কোনো কিছু দেখানো হয়নি। তো যাই হোক, এই যে আরএম হচ্ছে বনানী গেলেই আমার জন্য আমার ফেভারিট শপের মানে কেএফডির যে ডাম্পলিং সেটা আনতে কিন্তু কখনোই ভুলে না। আজকেও নিয়ে এসেছে। তো ১ম এ যখন এটা দেখেছি, দেখার পর তো আমি ভেবেছি যে আজকে অনেকগুলো নাস্তাই খাবো। কিন্তু তারপর হঠাৎ মনে পড়ল যে না, সবগুলো আজকে আমি খাবো না। কারণ আগামীকালকে হচ্ছে স্যাটারডে। আর স্যাটারডেতে হচ্ছে আমার যেহেতু শপে পুরো ফুল ডে থাকতে হয়, তো আমি চাচ্ছিলাম লাঞ্চ নিয়ে যাব। আর আপু কিন্তু আমাকে হচ্ছে প্রতি শনিবারে ওনার বাসাতে লাঞ্চ করায়। কিন্তু আমি না মানে শনিবার আমার খেতে ভালো লাগে না ওনাদের বাসায় গিয়ে। তো আমি প্রতিবারই না করি, কিন্তু উনি আমাকে জোর করে নিয়ে লাঞ্চ করায়। তো এবার প্ল্যান করেছি যে আমি কোনো একটা খাবার নিয়ে যাব, আর নিয়ে গেলে আপু হচ্ছে আমাকে আর জোর করে খাওয়াতে পারবে না। তো এখান থেকে আমি অল্প একটু নিয়েছি আর বাকিগুলো রেখে দিলাম, ভাবলাম যে সকালবেলা গরম করে তারপর নিব। আর এখানে যে ওরা যে আপনার সয়া সস একটা সার্ভ করে, ওই সয়া সসটা এখানে নিলাম, সেই সাথে কিছু চিলি ফ্লেক্স নিলাম। কারণ এই ডাম্পলিংটা অত বেশি স্পাইসি হয় না, তো একটু স্পাইসি করার জন্য হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিয়ে এখন এটা সন্ধ্যার নাস্তা হিসেবে খাবো। আচ্ছা, লাস্ট ব্লগে যে আমি কমফোর্টারে এই এসেন্সটা ইউজ করলাম, তো এইটা দেখে আম্বিয়া চৌধুরী আইডি থেকে আন্টি জানতে চাচ্ছিলেন যে আমি কি ইউজ করেছি। এই যে আন্টি, আপনার জন্য দেখিয়ে দিলাম। আর এটা শুধু আপনি ফ্যাব্রিক না, রুম মিস্ট হিসেবে ইউজ করতে পারবেন। আমি কিন্তু বেডশিট বিছানোর পর যে বেডের মধ্যে দেই, সোফা ক্লিন করার পর সোফার মধ্যে দেই, মানে সব কিছুতে এটা আমি ইউজ করি। আর এটা যদি নাও পান, আপনি আই থিঙ্ক এরকম যে পকেট ফ্রেগরেন্স আছে, এইটা কিন্তু সব জায়গায় পাবেন। আমি লাস্টবার যে কয়েকটা সুপার শপে গিয়েছি, সবগুলো সুপার শপে হচ্ছে এয়ারের এরকম পকেট ফ্রেগরেন্স দেখেছি। আর এইটা শুধু আপনি যে মানে কি বলে ফ্যাব্রিক তা না, আপনি যে ক্লজেট, ড্রয়ার, শু র্যাক, কার, এই সব কিছুতে এটা ইউজ করতে পারবেন। আর এই পকেট মানে ফ্রেগরেন্সগুলো কিন্তু অনেক ভালো হয়। আপনি ক্লজেটের ভিতরে একটা রেখে দিলে মানে কাপড়ে আর পারফিউম দেওয়ার দরকার পড়ে না, মানে এত নাইস একটা স্মেল আসে। তো আমি হচ্ছে এগুলো বাইরে থেকে নিয়ে এসেছি, তবে আপনি যে কোনো সুপার শপে হচ্ছে এয়ারেরগুলো পাবেন। আই থিঙ্ক আরও অন্যান্য ব্র্যান্ডেরগুলোও পাওয়া যায়। অনেক দিন পর আমি চুলাটাকে ডিপ ক্লিন করলাম। এতদিন তো শুধু রান্না করেছি, কিন্তু ডিপ ক্লিন করা হয়নি। কারণ রান্না করারই ভালো মতো সময় পাই না, ডিপ ক্লিন কী করব। আমার শুধু মানে চুলা না, ঘরের অনেক জিনিস আছে যে ডিপ ক্লিন করার দরকার। যেদিকে তাকাই সেদিকে আমার কাছে কেন জানি ময়লা মনে হয়, মনে হয় সব কিছু সাবান দিয়ে ওয়াশ করতে পারলে ভালো হতো, কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। তো খুব দ্রুত হয়তো বা করতে পারবো, আমি আশা রাখি। আর আজকে চুলা ক্লিন করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আমার ব্লগটি ভালো লেগেছে। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।